নমস্কার, বাংলা জাগোয় আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টার কথা নিয়ে আমি সৃজিতা রয়েছে আপনাদের সঙ্গে। আর স্টার কথায় আজকের আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যে তার পরিচয় দিতে গেলে আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে হিমশিম খেতে হবে, আর সেই কারণে আমি পরিচয় তার দেব না। আমার সঙ্গে এমন একজন রয়েছেন, তার গলায় কার্যত স্বয়ং মা সরস্বতী বিরাজ করেন। মা সরস্বতী নিজে বিরাজমান তার কণ্ঠে। সুর সম্রাজ্ঞী হৈমন্তী শুক্লা আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। স্বাগত হৈমন্তী, বাংলা জাগোয় তোমাকে অনেক অনেক। এবং শুরুতেই আমি তোমার কাছে যে প্রশ্নটা করব, অবশ্যই তোমার শরীর কেমন আছে আগে বলো। আমি খুব ভালো আছি, মিলিয়ে ঝুলিয়ে আমি খুব আনন্দে আছি, খুব ভালো আছি। সব থেকে কি জানো, গলাটা যদি ভালো থাকে, শীতের সময় একটু গলা ভালো থাকে, তো খুব আনন্দে থাকি ওই তখন। মানে শীতকালে গলা ভালো রাখার জন্য তোমাকে আলাদা করে কিছু করতে হয়? না রে, আমি কোনোদিনই আলাদা করে কিছু করিনি, যেরকম সাধারণ স্বাভাবিক খাওয়া দাওয়া চলাফেরা। তবে হ্যাঁ, হয়তো খুব চেঁচাই না, খুব জোরে জোরে চিৎকার করে কথা বলা টলা ওগুলো একটু অ্যাভয়েড করি। রেগে গেলে তোমাকে দেখে তো এমনিও মনে হয় না তুমি যে চিৎকার করে কথা বলতে পারো। এটা তো আমরা অন্তত কল্পনাও করতে পারি না, বলো। না রে, কখনো রাগটাগ হলে মনে হয় একটু জোরে বলি, তারপরে নিজেই চেপে যাই যে নিজের ক্ষতি হবে। সঙ্গীত জগতের 50টা বছর পূর্ণ হয়েছে। মানে কি এক্সপিরিয়েন্স করলে বলো তো, এই এতগুলো বছর ধরে একই রকম, শুরু থেকে এখনো অবধি তোমাকে দেখে যাচ্ছি ঠিক একই রকম ভাবে রয়েছো। কি জানো তো, জগৎ সংসারে পরিবর্তনশীল জগৎ, সব কিছুই পাল্টায়, কিন্তু আমি আসলে নিজেকে একটু ধরে রাখার চেষ্টা করি যে যেখানে আছি সেখানেই থাকবো। খুব ভালো কিছু হলেও যেমন উচ্ছ্বাস হয় না, আবার খারাপ হলে মন খারাপ হয়, চুপ করে থাকি তখন। খারাপ যে কিছু হয় না তা তো না, অনেকের কথা টথা হয়তো দুঃখ পাই, কিন্তু সেগুলো আমি বেশি দিন মনে রাখতে পারি না, ভুলে যাই। পুরনো প্রজন্মের সঙ্গে কাজ করেছো, তোমার সময়কার প্রজন্মকে দেখেছো তুমি, এবং এখনকার যে সমাজটা রয়েছে এই সমাজের পরিবর্তনটাও দেখলে, বলা চলে এই পরিবর্তনের ধারাটার সঙ্গে তুমি একেবারে ধারার সাক্ষী হয়ে থাকলে। কি কি পরিবর্তন মনে হলো সেই সময় থেকে এখনো পর্যন্ত, কি কি পরিবর্তন লাগছে? দেখো, বিশেষ করে আমি গানের কথাই বলবো। গানের জগতের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। যেমন আগেকার গানগুলো যেরকম মনে দাগ কাটতো, সেগুলো কাটে না, বা বহুদিন ধরে মনে রাখা সেগুলো হয়তো হয় না, কিন্তু সাময়িক খুব জনপ্রিয়তা পেল, তারপরে আস্তে আস্তে আবার ওটা সরে যায়। এটা একটা পরিবর্তন হয়েছে আমি বলবো। আর সেটা সবসময় যে আমার খারাপ লাগে তাও না, আমার বেশ ভালো লাগে। আমি যেমন ছোট ছেলে মেয়েরা যারা গাইছে তাদের আমি শুনি, খুব গান শুনি, যেন যে বাচ্চারা কীরকম গাইছে সব। তাদের মধ্যে আমার বেশ কয়েকজনের আমি নামও বলে দিতে পারি, যেমন ইন্দ্রনীল দত্ত খুব সুন্দর গান করে। আরও দু একটি ছেলে মেয়েরা আছে যারা খুব ভালো গান করে, এবং তারা শিখতে চায় যে কোনটা আমার ভুল হচ্ছে। আমি যদি কখনো ওদের বলে দিই যে তোর এইটা করা উচিত হয়নি, তুই যদি ওটা করতে ভালো হতো, সেগুলো ওরা মেনে নেয়। আমার বাচ্চাদের সঙ্গে আমার খুব ভাব, ছোটদের ভালোবাসি খুব। একেবারে শুরুর গল্পটা একটু জানবো, কারণ তোমাকে কাছে পেয়েছি। তোমার শুরুর গল্প হয়তো আমাদের দর্শক থেকে শুরু করে, আমি তো জানিই না, আমাদের দর্শকরাও অনেকেই জানে না যে শুরুটা ঠিক কিভাবে হয়েছিল। সেখান থেকে একটু একটু ধাপ করে আজকের এই জায়গায় একটা, মানে তুমি আজকে যে উচ্চতায় রয়েছো সেই উচ্চতায় পৌঁছানো সত্যি আমি জানি না কজনের সম্ভব। আমিও জানি না রে, কী করে এত উচ্চতায় উঠে গেলাম, কি হলো না হলো ওগুলো আমি কখনো ভাবি না। তবে গান গেয়ে যাচ্ছি, এবং গান গাইবার জন্য যে একটা শিষ্টাচার দরকার, একটা শিক্ষা দরকার, সেইটুকু আমার হয়েছে। আবার সবসময় বলবো যে গান শিখলেই যে খুব ভালো গান গাওয়া যায় তা কিন্তু না। অনেকে কি করে যেন শিখেছে বলে একটা গানের মধ্যেই সব কিছু লাগিয়ে দেয়, কিন্তু এই পরিমিতি বোধটা খুব কাজ করে। কোথায় কতটুকু আমি করব, কোথায় কতটুকু যাব, সেই জিনিসটা আমাকে আমার বাবা ছোটবেলায় যেরকমভাবে শিখিয়েছেন, সেটা ভীষণ এখন কাজে লাগে মনে হয়। তোমাকে পেয়েছি, গান তো অবশ্যই শুনবো। তবে আমার একটা রিকোয়েস্ট আছে আজকে, মানে আমি একদম যখন ভেবেছি যে তোমার সঙ্গে আজকে আমার দেখা হচ্ছে, এখনো সারেঙ্গিটা বাজছে, একটুখানি যদি শোনাও। আমি সেই গানটার কথা বলবো, যেন এখন আর সেরকম গান কিন্তু সত্যি হচ্ছে না। যেমন আমাকে দেখলেই সবাই এই গানটার কথা ভাবে, সেরকম একজন শিল্পীর পরিচিতি যে একটা গানের মধ্যে, যেমন আগেকার দিনে সন্ধ্যাদি, হেমন্তদা, মান্নাদা, তাদের এক একটা গান এক একটা তাঁর পরিচয় হয়ে রয়েছে। সেরকম বোধহয় আমার হয়ে যাবার পরে আর সেরকম বিশেষ দেখতে পাচ্ছি না, হয়তো হবে ভবিষ্যতে।
এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ। এই যে এই যখন গাই না, তখন আমার মনে হয় এই গানটা আমি গেয়েছিলাম 79-এ। তখনকার একটা উপলব্ধি যে কাজ করেছে আমি বলবো না। এখন যখন শুনি, এখন মনে হয় যে আহা, এটা একটু এরকম করলে ভালো হতো। আর আমি তোমাদের কাছে স্পষ্ট করে একটা কথা বলতে পারি যে আমি এখনো পর্যন্ত কোনো গানটা গেয়ে না তৃপ্তি পাইনি যে এই গানটা আমি খুব ভালো গেয়েছি। কিছুতেই ভাবতে পারি না, কোথায় একটা যেন খুঁত। আর নিজে যখন নিজের গানটা শুনি, খুব কষ্ট দেয় যে আহা, এরম হলো না কেন, ওটা হলো না কেন। কিন্তু সবটা বোধহয় হয় না রে, সেটাও আমি এখন উপলব্ধি করি। তোমার কোথাও থেকে এটা কি কখনো ফিল আসে যে এখনকার যে প্রজন্ম, তোমার এখনো নিজের গান শুনে তুমি বলছো যে আমার মনে হচ্ছে ওই জায়গাগুলো ঠিক করতে পারতাম, আরো ওরকম করলে আরো ভালো হতো? তোমার মনে হয় যে এখনকার প্রজন্মের মধ্যে হয়তো এই জিনিসটায় খামতি থাকছে, যার জন্য এখনকার প্রজন্ম কোথাও থেকে একটু পিছিয়ে পড়ছে, কি এরকম কিছু মনে হয়? খামতিটা যতক্ষণ না শিল্পী নিজে বুঝতে পারবে ততক্ষণ হবে না। অনেকে আছে গান গেয়ে এবার যা গাইলাম না ফাটিয়ে দিলাম, সেটা আমরা ভাবতেই পারি না রে। যে খালি মনে হয় হলো না, আরও ভালো হলে ভালো হতো। যেমন আমি এই রিসেন্টলি শুনছিলাম ওস্তাদ আলী আকবর খান সাহেব বাজিয়েছেন এক জায়গায়। তারপরে যখন ওর যারা ভক্তরা গাড়িতে হয়তো টেপটা চালিয়েছে, উনি বলতেন বন্ধ করো বন্ধ করো। কেন না বলতেন ওনার মনোমতো হয়নি, উনি বলতেন না ঠিক হয়নি, তোমরা বন্ধ করো, শুনবো না। আমি কিন্তু আমার গাওয়া গান খুব কম শুনি জানো। যদি ওরা শুনতে চাইবে যে বন্ধ কর এখন, রাখ। আমি হেমন্তদাকে দেখেছি একটা জায়গায়, আমি বেশি বকছি একটু। একটা জায়গায় আমরা ফাংশানে যাচ্ছিলাম শিলিগুড়িতে, সেখানে খুব বৃষ্টি হচ্ছে। তারপরে আমরা হোটেলে পৌঁছে গিয়ে প্রোগ্রামে যাচ্ছি, আর খুব বৃষ্টি হচ্ছে, রাস্তায় ভিড় ভাড়। আর তার মধ্যে যে গাড়ি চালাচ্ছে সে উনি হেমন্তদার একটা গান চালিয়ে দিয়েছেন। তখন হেমন্তদা বলছে এই বন্ধ করো তো। প্রত্যেকটা গান যখন গাই, নিজের পছন্দ না হলে সে গানটা তো ভালো করে রূপ দেওয়া যায় না। তো আমার যে কোনো গানই গেয়েছি, আমি মনে করি আমার সব কটাই আমার খুব প্রিয়, আমার সন্তানের মতো। একজনকে ভালোবাসি আরেকজনকে ভালোবাসি না, সেটা যেরকম হয় না। সেরকম আমার গাওয়া গান একটা, এই গানটা আমার ভালো লাগে না, ওই গানটা শুনবো। তবে হ্যাঁ, শ্রোতারা যারা ভালোবেসে গান শোনেন, তাদের যেটা ভালো লাগে সেটা অটোমেটিক্যালি আমারও ভালো লাগে। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এখনকার প্রজন্মের কথা বললাম, তোমার প্রজন্মটা সম্পূর্ণ আলাদা ছিল। সেই সময় থেকে, সেই সময় তো আমরা দেখেছি যে রিয়েলিটি শো সেভাবে হতো না, কিন্তু এখন রিয়েলিটি শো এর পরিমাণটা অনেকটা বেড়েছে। সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে রিয়েলিটি শো এর কারণে এখন যতটা তাড়াতাড়ি সবাই প্লেস পেয়ে যাচ্ছে, সেই প্লেসটা আগে পাওয়া তো এতটা সহজ ছিল না, যার কারণে আজকের তুমি যে শিখরে পৌঁছেছো, তাদের কি সেই শিখরে পৌঁছানোটা সম্ভব? সেটা দেখো আমরা বলতে পারি না। তবে রিয়েলিটি শোতে কী হয় জানো, খুব ওই যেটা তুমি বললে যে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যায়, সব জায়গা থেকে ডাকছে ওর গান হোক ওর গান হোক। কিন্তু আমার মনে হয় যারা গাইছেন তারা তো মানে মৌলিক গান কিছু গাইছেন না, আগের শিল্পীদের গাওয়া গান সেগুলো নকলটা হয়তো করে দিতে পারে, কিন্তু তারা এই পর্যায়ে কখন পৌঁছেছেন এটা তাদের বোঝার এখনও সেই উপলব্ধিটা তো এখনও আসেনি। ওরা নকল করে যা গাইছে না সুন্দর গেয়ে দিচ্ছে, কিন্তু ওদের দিয়ে তুমি যখন একটা গান নতুন গাওয়াতে যাবে, তখন যে গাইবার জন্য যে এবিলিটিটা দরকার সেটা এখনও ওদের মধ্যে আসেনি। আসবে হয়তো আস্তে আস্তে। আমরা জানি যে তুমি গান তো করো, গানের সঙ্গে সঙ্গে তুমি সুরও দিয়েছো অনেক গানের, কোনটা বেশি ডিফিকাল্ট মনে হয়? আমি দিতে জানি না, ওটা অত সোজা কথা নয়। একজন মিউজিক ডিরেক্টর হওয়া বা একটা গানের সুর বেঁধে দেওয়া খুবই কঠিন ব্যাপার। আমি সবসময় বলি আমি পারি না, কিন্তু মাঝে মাঝে কখনো এমন হয়তো পরিস্থিতি হয়েছে, যেমন আমি গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র, লাগে না গানে
সর্বশ্রেষ্ঠ সাধনা। এটা বলে না সুরের যে একটা প্রভাব উপরওয়ালা দেন। আমি এই গানটার কথাগুলো নিয়ে ভাবছিলাম কি করব, কোথা থেকে যেন মনে হলো যে এই গানটা এই সুরে গাইলে কেমন হয়। দেখলাম সকলেরই ভালো লাগলো, আমারও ভালো লাগলো, পছন্দ হলো, এই আর কি। এরকম করে হয়েছে। আমি সেই অর্থে সুরকার হওয়ার যে অনেক কোয়ালিটি দরকার সেসব আমাদের মধ্যে নেই বাবা। আমার বানিয়ে দিলে সেটা গেয়ে দিতে পারি, তার কাছ থেকে শিখে নিতে পারি, এইটুকুই। আজও আমি দেখে আসছি যে আমাদের বাবা মারা যে গান শুনে হয়তো বড় হয়েছে, আমরা আজকের দাঁড়িয়ে এই প্রজন্ম সেই গানই শুনছি, সেই গান শুনেই মন খারাপ হলেও একটু ওই গানটা শুনে নিলাম, এরকম ব্যাপারটা রয়েছে। কিন্তু এই ব্যাপারটা তুমিও কিছুক্ষণ আগে বলছিলে যে হয়তো এখনকার প্রজন্মে যে গানগুলো আসছে সেগুলো অতটা মনে দাগ কাটছে না, কি মনে হচ্ছে খামতি কোথায় রয়েছে? সেই খামতিটা না বলা বড় মুশকিল যেন। তখনকার দিনে গীতিকার সুরকার তাঁরা একসঙ্গে বসতেন, কোন গানটা কি হবে না হবে, কে গাইবে, অনেক কিছু চিন্তা ভাবনা ছিল। কিন্তু এখন সেই চিন্তা ভাবনার জায়গাটা অনেক কম, সময়ও তো কমে গেছে। আগে আমরা একটা গান রেকর্ড করতাম, মান্নাদা বলতেন যে এই গানটা শিখে চলে যাও বাড়িতে, গিয়ে গাইতে থাকো, গলায় বসুক গানটা। তো এখনকার যারা গাইছেন তাদের তো সেই সুযোগই নেই। এই ওখানে স্টুডিওতে পৌঁছে গিয়ে গানটা দেয়া হলো তাকে, সে 2-3 বার গাইলো, হ্যাঁ রেকর্ড করো। ওরকম করার থেকে যদি আমাদের মতন একটু করে নেওয়া হয় তাহলে বোধহয় অনেক ভালো হয়। কিন্তু সেটাও বলবো এখন সেটা সময় সাপেক্ষ, সে সময় এখন কারোরই নেই। তোমার পছন্দের রাগ কোনটা? আমার অনেকগুলো রাগ খুব পছন্দ হয়। তার মধ্যে আমি ছোটবেলা থেকে বাবার কাছে পুরিয়া কল্যাণ, পুরিয়া ধানেশ্রী, কোমল পর্দার রাগ আমার খুব ভালো লাগতো। এখনও আমি সেগুলোই খুব পছন্দ করি। কখনো মন খারাপ হলে গুনগুন করে গাও কোন গানটা? মন খারাপ হলে যে গুনগুন করি তা না, সবসময় গুনগুন করি, ভেতরে একটা গান চলতেই থাকে। অনেকে বলে দিদি একা থাকে, আমি কখনো একা থাকি না রে। গান আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। আমার কাছে যারা ছোট ছেলেমেয়েরা আসে সবাইকে সব আমাদের গল্পের মধ্যে 90% গান হয়। কি তো তোমার একদম ভীষণ টাইট শিডিউল থাকতো, সব সময় এই প্লেব্যাক হচ্ছে বা কোনো প্রোগ্রাম হচ্ছে, সব সময় সেই জায়গা থেকে পরিমাণটা কি কমেছে? হ্যাঁ, এখন তো আগের থেকে অনেক কমেই গেছে। আগে এক একটা দিন সেরকম তো এখন হয়ই না। এক সন্ধ্যে 3টে 4টে করে প্রোগ্রামে যেতাম। এখান থেকে গেলাম আবার চলে গেলাম আরেক জায়গায়। সেরকম ধরনের হয় না। তবে আমার ব্যক্তিগতভাবে কোনো জায়গায় ধরো আজকে বিকেলে আমার গাইতে যেতে হবে, আমার সকালবেলা থেকে একটা মানসিক প্রস্তুতি শুরু হয়ে যায় যে আজকে বাবা গাইতে হবে, ভালো করে যেন গাইতে পারি। আর আমি ভাবি যে যারা এত প্রশংসা করছেন তারা কত ভালো, তারা আমাকে এত প্রশংসা করছেন, এত ভালো বলছেন, আমি হয়তো অতটা পারিনি। কিন্তু সকলে ভালো বলছেন যখন, তাদেরকেও তো একদম ফেলে দিতে পারি না। আসলে সবাই প্রশংসা করে, সবাই ভালোর থেকেও তুমি মানুষটা বড্ড বেশি ভালো বোধ হয় আমাদের প্রত্যেকের কাছে। আরও একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে অনেক প্রজন্ম তুমি দেখলে, অনেক গানের পরিবর্তন হলো, মানে আগের যে গান সেই গান মনে দাগ কেটে যাওয়ার মতো, এখন সেই গান দাগ কেটে যাওয়ার মতো হয়তো কোথাও থেকে হচ্ছে না। তাও কি এই প্রজন্মের গানের মধ্যে তোমার পছন্দের কোনো গান রয়েছে যেটা হয়তো তোমার মনে একটু হলেও দাগ কেটেছে? তাই সেটা অনেকেরই আছে, যেমন শ্রীকান্ত, শুভমিতা, এই গানগুলো যারা করে। শুভমিতা তো বেশ শিক্ষিত গায়িকা, অনেক কিছু শিখে এসে বাংলা গানটা গাইছে। এরকম শিল্পীরা তারা থেকে যাবে আমি বিশ্বাস করি। কিছুক্ষণ আগেই তোমার সাথে তুমি যেমনটা বলছিলে যে পরিমাণটা খানিকটা কমেছে, কোথাও থেকে কষ্ট হয়, মনে হয় যে ওই সময়টা বড্ড ভালো ছিল? কোনোদিন কোনো কষ্ট হয় না যে এটা আমার হলো না কেন, আমি এটা পেলাম না কেন। সব সময় অবচেতন মন বলে এইটার জন্য হয়তো আমাকে তারা উপযুক্ত মনে করেননি, তাই জন্য নিয়েছেন। এইটা আমার মনে ভীষণভাবে আসে। আমি কখনো কষ্ট পাই না এই আমায় নিল না কেন, আমার হলো না কেন, কখনো হয় না। এই 50টা বছর তো পার হলো, 50টা বছর পূর্ণ হলো, সুতরাং সেই জায়গা থেকে কোনো স্মৃতি যেটা তোমার জীবনে সব সময় মনে দাগ কেটে রয়েছে? সেরকম কিছু আমার না, আমি একটু হালকা চালে চলি রে। যখন যেটা হচ্ছে ভালোটা ভালোভাবে নিয়ে নিই, আবার যদি কেউ খারাপ করে সেটা চেপে থাকি, আবার পরে ঠিক হয়ে যায়, এরকম। অতটা আমি মনের মধ্যে কখনো ঢোকাই না। মানে কোনো ভালো খারাপ স্মৃতি বা কোথাও শো করতে গেছো?
হ্যাঁ, প্রোগ্রামে তো অনেক জায়গায় গেছি। তারপরে বেশিরভাগ জায়গায় ধরো একটা সময় ছিল আমি আর হেমন্তদা, আমি আর মান্নাদা, আমি আর শ্যামলদা। এইগুলো তখন মানে ছোটরা সঙ্গে থাকলে যেরকম হয়, বড়দেরকে ফলো করা, ওনাদের চালচলন। আমরা না বড়দের কাছে যে খালি গান করেছি, গান শিখেছি তা না, আমরা সহবত শিখেছি, যেটা এখনকার দিনে অনেকটা কম আমার মনে হয়। চাকরিজীবীদের অবসর জীবন রয়েছে, কিন্তু শিল্পীদের তো কোনো অবসর জীবন আমার নেই। যেন কোনোদিনও অবসর জীবন যাপন না করতে হয়, ঈশ্বরের কাছে এইটাই আমার প্রার্থনা। আর যদি বাইরে নাও গাই, ভেতরে গাইবো, যেগুলো হয়নি সেগুলো করার চেষ্টা করব। এই করতে করতে সময় কখন চলে যায় বুঝতেই পারি না। মানে এখনো সেই ব্যাপারটাকে তুমি ফিল করছো একদম সেরকম ভাবে? এই ঠান্ডার সময় মানুষজন তো শীতে কাবু হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে যত আমরা দেখছি তত মানে বুঝতে পারছি না, যেরকম আগেও ছোট থেকে দেখেছি এখনো ঠিক একই রকম ভাবে রয়েছো। গলার জন্য আলাদা কি করো? তুমি বললে কিচ্ছু করো না এখনো অবধি দাঁড়িয়ে, কিন্তু এই প্রজন্মের জন্য কোনো কি টিপস রয়েছে? এখনকার ছেলে মেয়েদের বুদ্ধি অনেক বেশি। আমাদের সময় বোধহয় আমাদের অত বুদ্ধি ছিল না, কিন্তু ওরা ঠিক নিজেকে কিভাবে চালনা করবে, আর প্রত্যেকটা কি যেন একটা রুচির ওপর নির্ভর করে। এই যেমন আমি কি একটা বদখত ড্রেস পরে কোথাও গাইতে যাব, গাইতে কেন, কোনোখানেই যাব, সেটা আমি ভাবতে পারি না। আমার বাবা বলতেন, তুমি 100টা মেয়ের মধ্যে তুমি বসে থাকবে, তোমাকে দূর থেকে দেখা যাবে, বোঝা যাবে যে ওইটা হৈমন্তী। সেই জিনিসটা আমার ভেতরে খুব কাজ করে। আর সেটা তো হয়েওছে বলো কোথাও থেকে। এখন মানে কতটা ভালো লাগে বলো তো এই সময়ে এসে দাঁড়িয়ে? ভালো, প্রচণ্ড ভালো লাগে। কেননা বিশেষ করে দেখো, আমার বয়সী বা আমার বড়রা, তাঁরা তো আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, কিন্তু ছোট ছেলে মেয়েরা যখন এতটা ভালোবেসে কাছে আসে, শ্রদ্ধা করে, সেটা আমি খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি, বুঝলে। একেবারে হৈমন্তী শুক্লা, হৈমন্তী দি, তাকে এত কাছ থেকে পাওয়া সত্যি আমার কাছে ভীষণ একটা স্বপ্নের বড় একটা পাওনা। আর কিছুক্ষণ আগে হৈমন্তী দি যখন বলছিলেন যে তিনি এত বড় মাপের মানুষ, তার কখনো মনে হয় না, বা তাকে এত ভালোবাসা আমরা কেন দিই, সাধারণ মানুষ কেন দেয়, সেটা তিনি বুঝতে পারেন না। কিন্তু আমি বলবো সত্যি হৈমন্তীদের মনটা এতটাই ভালো যে তিনি হয়তো ভালোবাসার মতনই মানুষ একজন। আর তুমি বোধহয় একদম জ্বলন্ত একটা উদাহরণ এই নবপ্রজন্মের কাছে, যে মানে একজন ভালো শিল্পী হতে গেলে মনটাকেও তার ভালো করতে হয়। 100বার সেটা করতেই হবে। আমি কখনোই চাই না, ধরো আমি বসে আছি, ছোটরা সব গাইছে, একজন একজন করে গেয়ে আসছে, আর কেউই যেন এইটা না ভাবে ওরে বাবা দিদি বসে আছেন। আমি ওটা চাই না। আমি ওরাও বুঝতে পারে যে দিদির আমার কিছু একটু ভুল ত্রুটি হলে দিদি ঠিক ক্ষমা করে দেবেন, বা দিদি একটু খারাপ হলে বলে তুই ওইটা করলি কেন, আর একটু না করলেই পারতি, এরকম করে আমার বলার ভঙ্গিটাতেই ওরা কেউ আমার উপর অসন্তুষ্ট হতে পারে না। সুতরাং স্টার কথা এখানেই আজকের মতো শেষ করব, কিন্তু অবশ্যই শেষটা দিদির গান দিয়েই করব। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না।